দেবদার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, আমার লক্ষ্য করেছি বলে মনে হলো। দেবদা কিন্তু কাইন্ড অফ এখন প্রতিটা বছরকে একটা প্যাটার্ন ওয়াইজ ভাঙছেন। কিরকম? আমরা যদি দেখি একটা ফর্মুলা ওয়াইজ চলছেন। এবার এটা আমরা মানে প্রিভিয়াস ইয়ারগুলো থেকে নোটিস করতে থাকবো। আমি 2024 সালের তুলনা ধরছি। একটা কমার্শিয়াল ছবি, একটা একদম আরবান ছবি, টেক্কা এবং খাদান। 2025 সালে যদি তুলনা ধরি, তাহলে একটা ধূমকেতু আরবান ছবি, কিন্তু জুটি ওরিয়েন্টেড ছবি, রঘু ডাকাত পিওর অন মাস ফিল্ম, এবং প্রজাপতি টু ফ্যামিলি ড্রামা। তো তিন ধরনের ছবি এবং ফরম্যাট ওয়াইজ খেলা। এবছরের ফরম্যাটটা দেখো, এবছরের ফরম্যাট হচ্ছে একটা বাইক অ্যাম্বুলেন্স দাদা আরবান ছবি, একটা দেশু সেভেন পিওর অন ফুল অন মাস, আর একটা টনিক টু যেটা ফ্যামিলি ড্রামাকে টার্গেট করা। তো দিস ইজ আ বিজনেস সাইকেল। এবার তুমি দেখো প্রত্যেক বছর একটা করে ফ্যামিলি ড্রামা দেবদার থাকছে। মানে যদিও টনিক নট আ ফ্যামিলি ড্রামা, ইটস আ অ্যাডভেঞ্চার ফিল্ম অ্যান্ড উইথ কম্বিনেশন অফ ফ্যামিলি ড্রামা। তো সব মিলিয়ে দেবদার একটা কম্বিনেশন পালমিনেশন চলছে, যেটা কিন্তু ব্যাপকভাবে ওয়ার্কও করছে। মানে আমি যদি 2023ও ধরে নিই, 2023এও যদি আমরা দেখি, একটা ব্যোমকেশ একদমই ছোট বাজেটের ছবি। মানে আমরা যদি এইভাবে ভাবি যে প্রথম যে ছবিটা বছরের আসছে সেটা একদম ছোট বাজেটের ছবি আসছে, 2023-এর কথা বলছি। বাঘা যতীন ইজ আ বিগ মাস ফিল্ম অ্যান্ড প্রধান, যেটা আবার সেফ ফ্যামিলি ড্রামা জোন। তো এই তিনটেকে কিন্তু এইভাবেই কিন্তু দেবদা তিনটে ছবিকে ভাগ করছেন। এটা কিন্তু 2022 সালেও যদি আমরা লক্ষ্য করে দেখি, কিশমিশ যে ছবিটা এক্সপেরিমেন্টাল ছবি বাট কমার্শিয়াল ছবি, কাছের মানুষ ছবিটা আরও ছোট বাজেটের ছবি এবং একদম স্মল বাজেট বানিয়ে সাকসেসফুল দেওয়ার ছবি, বক্স অফিস তো সেই কথাই বলছে। এবং তারপরে প্রজাপতি যে ছবিটা কিন্তু একদম মানে বাউন্ডারি বাহার করে দেওয়া, কিন্তু সেই ছবিটাও কিন্তু ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবি। তো ক্যালকুলেশন করে একদম প্রপারলি গিয়ে ভাবা ছবি। এবার দেবদার সাথে যেরকম যা ডিল হয়েছে পরবর্তীকালে, সেটা দেখতে পাওয়া যাবে হয়তো দেবদার পরবর্তী ছবিগুলো হয়তো স্যাটেলাইট ওটিটিতে আরামসে চলে আসছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবিগুলো স্পেশালি। আমরা যদি পরের দিকে এগোই দেবদার, মানে আমরা 2027 যদি যাই মুভ করি, তাহলে সেক্ষেত্রে আমরা এখন অবধি জানি লকড হচ্ছে ডিসেম্বর 25 এ খাদান টু। যদি না আসে ভাই, আমি সিরিয়াসলি বলছি আমার খুব কষ্ট পাবো। তা আসবে, আই হোপ, আশা করা যায়। মানে আমি চরমভাবে এক্সাইটেড এবং আমি চাই যে হ্যাঁ, খাদান টু যেন ডিসেম্বর 2027-এই আসে। এবং সেটা দেবদা কিন্তু বলেছে, আমরা কিন্তু লড়াই করেছি। একটা জিনিস মানতে হবে যে ফ্যান্সরাও যদি দাদাকে একত্রিত হয়ে একটা কথা বলে, দাদার কিন্তু সেটা কানে যাবে বা দাদা কিন্তু সেটা মাথায় রাখবে। কারণ ওই ছবিটারই একমাত্র সব থেকে বেশি হাইপ আছে। তো আজকে দেখো খাদান টু যদি থাকে, ওটা হচ্ছে বিগ মাস না, সব মাসের বাবা। খাদান টু যেটা আসবে ওটা সব মাসের বাবা, ওটা আসবে ডিসেম্বরে। তাহলে আর দুটো ছবি কি হবে, সেই দুটো ছবির প্রেডিকশন তোমরা বুঝতে পারছো নিশ্চয়। একটা ছবি আমরা বুঝতে পারছি ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হবে। এর মাঝখানে যদি দুটো ছবি করেন, সেক্ষেত্রে খাদান যে বছর এসেছিল সে বছরে দুটো ছবি টোটাল ছিল দেবদার, একটা একদম আরবান আর একটা একদম উঠে যাওয়া। তো সেক্ষেত্রে 2027 সালে একটা একদম মানে বিলো দ্য বেল্ট ছবি করবেন দেবদা। বিলো দ্য বেল্ট মানে কন্টেন্ট ওয়াইজ নয়, বাজেট ওয়াইজ। কেন এটা করছেন দেবদা? মজার ব্যাপারটা তোমাদেরকে বলি। এটা আমার প্রেডিকশন বলে বা আমার ধ্যান ধারণা বলে। তোমরা বিজনেস ওয়াইজ দেখলে তোমরা বলবে আরে হি ইজ আ মাস্টার স্ট্রোক, হি ইজ আ মাস্টার মাইন্ড। কেন? ওয়েট, পয়েন্ট বাই পয়েন্ট বলি। প্রথম পয়েন্ট হচ্ছে আজকে বাইক অ্যাম্বুলেন্স দাদা হোক, টেক্কা হোক, বা এই যে ছবিগুলো এই ধরনের বা ব্যোমকেশ টাইপের ছবি হোক, এই ছবিগুলোতে মজাটা হচ্ছে এক তো কোভেঞ্চারের লোক থাকছে, একটা কোভেঞ্চারের মানুষজন থাকছেন, তিনি ছবিটার পুরো বাজেটটাকে বিনিয়োগ করছেন, ধরো দেবদা আপফ্রন্ট পেমেন্ট না নিয়ে কাজ করছেন। এবার এটা প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই ছবিগুলোর বাজেট হচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকা, এর বাইরে যাচ্ছে না ছবিগুলোর বাজেট। ছবিগুলোর শুটিংও সেইভাবেই কন্ট্রোল করে করা হচ্ছে। আমি তোমাদেরকে বলছিলাম যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যেটা করতে পারছেন খুব সাকসেসফুলি এখন, সেটা হচ্ছে যেটা 50 লাখ লাগবে সেটা 15 লাখে কমপ্লিট করে ফেলতে পারছেন, কারণ তাদের এক্সপিরিয়েন্স। এবং 50 লাখের থেকেও বেটার ভিজুয়ালস দিতে পারছেন বিকজ অফ তাদের এক্সপিরিয়েন্স, দেবদার এক্সপিরিয়েন্স। অ্যান্ড এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করা, হিজ আ মানে ওই মেসি হয়ে গেছে আর কি। উনি উনি বলা চলে গ্রেটেস্ট অফ অল টাইম হয়ে গেছে বাংলার ইন্ডাস্ট্রি। তো কোথাও গিয়ে সেগুলো না অনেক বেশি ওয়ার্ক করছে। এবার ধরো 1 থেকে 1.5 কোটি টাকার ছবি, এই ধরনের ছবির ক্ষেত্রে মজাটা হচ্ছে প্রি সোল্ড হয়ে যাচ্ছে ছবিগুলো। ধরো পরের বছর 2027 সালে সৃজিত মুখার্জির সাথে একটা ছবি করলেন দেবদা, বা কৌশিক গাঙ্গুলির সাথে একটা ছবি করলেন, বা ইন্দ্রদীপ দাশগুপ্তর সাথে একটা ছবি করলেন, করতেই পারেন। এই ছবিগুলো করে দেবদা একদম সেফ জোনে খেলছেন। ওই ছবিটার আরওআইটা ভাবো এবার। মানে ধরো 1 কোটি টাকায় বানানো হচ্ছে, সেই ছবিটা 1 কোটি টাকা প্রথমত তো স্যাটেলাইট ওটিটি থেকে তুলে নিচ্ছে, ঠিক আছে? বেশি বই কম না কিন্তু, হ্যাঁ, তুলে নিচ্ছে প্রথমত। কারণ তুমি দেখো এই ধরনের যে কটা ছবি আছে সে ছবিগুলো আরামসে বিক্রি হয়ে গেছে। আমি কাছের মানুষের উদাহরণ দিতে পারি, কিশমিশের উদাহরণ দিতে পারি, প্রজাপতির উদাহরণ দিতে পারি। সব ছবি কম বাজেটে বানানো, সব ছবি বিক্রি হয়ে গেছে। এবং সাকসেসটা বুঝতে পারছো?
বক্স অফিসে তো ল্যান্ড করছেই, বক্স অফিসে ওয়ার্ক করছেই এবং স্যাটেলাইট ওটিটিতেও বিক্রি হয়ে যাচ্ছে। তো এই সাকসেসের মানে কম্বিনেশনটা ব্যাপক। ধরো 1 কোটি টাকার ছবি 1 কোটি টাকায় বিক্রি হয়ে গেল, প্রথমেই তো মানে যে বাজেটে বিনিয়োগ করলে সে টাকাটা উঠে এলো। এরপরে আছে মিউজিক রাইটস। দেবদার ছবির মিউজিক রাইটস প্রায় 40 লাখ টাকার উপরেও বিক্রি হয় অনেক সময়। তো যাই হোক, এরকম একটা ব্যাপার, 40 থেকে 60 লাখ টাকার কাছাকাছি বিক্রি হয়। আমি অন্তত সেরকমটা শুনেছি, আরও বেশিও হতে পারে এখন, কারণ অনেক বছর আগের কথা বলছি, 2023-24-এর কথা বলছি, তখন আর কি এরকম ধরনের জিনিসপত্র হতো। আমি এ ধরনের ছবির কথা বলছি, মিউজিক রাইটস আমি কম করে ধরে নিলাম যে ভাই 30 লাখ টাকার মতন বিক্রি হলো। প্রথম 30 লাখ টাকা প্রফিট খেয়ে নিল দেবতা, পেয়ে গেল আর কি, প্রডিউসার পেলো বা মানে যেভাবে আর কি এলো। এরপরে চলে এলো হল। হল থেকে মিনিমাম 3 থেকে 4 কোটি টাকার কালেকশন আছে, ঠিক আছে। তো এই কালেকশন মানে এটা বাধা ধরা দেবদার কালেকশন, তো এটার হাফ করলে 2 কোটি টাকা। আমি 4 কোটি টাকা ধরলে 2 কোটি টাকা, 3 কোটি টাকা ধরলে 1.5 কোটি টাকা। তো 1.5 কোটি টাকা প্লাস 50 লাখ টাকা আমি ধরলাম, আচ্ছা ছাড়ো 50 লাখও ধরতে হবে না, যে টাকাটা ওই 30 লাখ টাকা যেটা, এবং সব থেকে মজার বিষয় এগুলো না প্রমোশন করতে হয়, না সেভাবে বিরাট কোনো খরচপাতি রয়েছে। ব্র্যান্ড প্রমোশন ঢুকিয়ে দেয় অনেকে, মানে ব্র্যান্ড পার্টনার্স। একটা সিনেমার তো প্রচুর জায়গা থেকে লাভ আছে, মানে একটা ব্র্যান্ড পার্টনার্স ঢুকিয়ে দিলে অনেক লাভ আছে। ধরো ফুড পার্টনার, এই পার্টনার, ওই পার্টনার, ট্রাভেল পার্টনার, আরও অনেক কিছু হয়। তো এরকম ঢুকিয়ে দেয় তারা, একটা এক্স অ্যামাউন্ট অফ মানি দেয়। তো সব মিলিয়ে আমি ধরলাম যে 1.5 কোটি টাকার শুধু প্রফিট আছে। তো এই 1.5 কোটি টাকার প্রফিটটা তো ফুল গিয়ে মানে যাচ্ছে হচ্ছে কমার্শিয়াল ছবিটাতে। দেবদার যে কমার্শিয়াল ছবিটা, যেটা ড্রিম ছবি, সেই ছবিটাতে কিন্তু যাচ্ছে। এবার এটা একটা একদম স্মল বাজেটের ছবির এইটা আরও আই এর কথা বললাম। এবার আরও একটা মজা আছে। এবার তোমাকে একটা আরও এর কথা বলছি, যেটা শুনলে তোমার মাথাটা বমকে যাবে, বলবে যে ভাই দেব কেন অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেনের সাথে রেগুলার পরপর ছবি করে এবং প্রত্যেক বছর একটা করে করে, এবং করাটাই উচিত বলে আমিও মনে করি। কেন? কারণ আরওআইটা তোমরা ভাবতে পারছো না, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা তোমরা ভাবতে পারছো না। প্রথম পয়েন্ট হচ্ছে, যখন নাকি অতনু দাদের সাথে ছবি করছেন, মানে অভিজিৎ সেনের সাথে ছবি করছেন, ওদের টিমটা হচ্ছে প্রচণ্ড স্ট্রং টিম। মানে আমি নিজে শুটে থেকে দেখেছি ভাই, একদম ডট 9টা বা 8টা যখন কল টাইম দিল তখন শুটিং শুরু হয়ে যায়, এবং তুমি রাত্রির 9টার ভিতরে প্যাক আপ পেয়ে যাবে। আর মানে একদম একটা ঘরোয়া টিম, একদম মনে হয় যে শুটিং করছি না, যেন বাড়িতে আছি, ঠিক আছে, এটা ফিল হয় আমার। এবং বাজেটটা কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে। আমি বলবো না যে বিরাট কোনো কম বাজেটের ছবি হয়, বাট একটা বাজেট কন্ট্রোলে থাকে। তো আরও এটা নেক্সট লেভেলে কেন বলো তো? ছবিটা হিউজ দামে বিক্রি হয় জি বাংলাতে বা জি এর যে কোনো ইয়েতে। তো সকলেই যেন অভিজিৎ দা রয়েছে, তার সাথে একটা দুর্দান্ত গল্প থাকে, এবং টিআরপিতে অভিজিৎ দা রয়েছে, মানে এরকম নয় যে অভিজিৎ দা টিআরপি দিচ্ছে না আর অভিজিৎ দার কাজটা বিক্রি হয়ে যাচ্ছে বারবার, এরকম নয়। মানে তুমি প্রজাপতি দেখে নাও, টনিক দেখে নাও, প্রধান দেখে নাও, যা যা ছবি আছে আর কি ওদের আর কি, সব ছবি কিন্তু টেলিভিশনে ব্যাপক টিআরপি জেনারেট করেছে, এবং এখন অব্দি হাইয়েস্ট টিআরপি জেনারেট করা ফিল্মই হচ্ছে প্রজাপতি, প্রজাপতি 2 অলসো। তো ওরা না ওটিটিতেও মানুষ প্রচুর পরিমাণে দেখে, জি5এও অনেক পরিমাণে মানুষ দেখে। তো এরকম একটা পরিস্থিতিতে যেহেতু এত পরিমাণে টিআরপি জেনারেট করে, ওদের ভালো অ্যামাউন্টে বিক্রি হয় ওই ছবিগুলো। মানে আমি ধরে নিলাম যে ওই ছবিটার বাজেট হবে 4 থেকে 5 কোটি টাকা, এতটাও হয় না, ওই 3 কোটি টাকার আন্ডারেই থাকে প্রতিটা ছবি। এবার সেই ছবিগুলো মোটামুটি বিক্রি হয়ে যাচ্ছে 4 কোটি টাকা। বুঝতে পারছো মজাটা? এবার বক্স অফিসটা আবার মারাত্মক লেভেল। বক্স অফিসটা আসছে প্রতিটা ছবি মিনিমাম কালেকশন করছে 8 থেকে 10 কোটি টাকা। হাফ করলে আমরা প্রডিউসার শেয়ার, হাফ করলে আমরা দেখতে পাচ্ছি 4 কোটি টাকার কাছাকাছি, মানে ফুল প্রফিট 4 কোটি টাকা। ভাবতে পারছো যে একটা বছরের শুরুতে আমরা 1.5 কোটি টাকার প্রফিট পেলাম, একটা 4 কোটি টাকার প্রফিট পেলাম। এটা দুটো মেলালে যে এক্স অ্যামাউন্টটা হচ্ছে, মানে 5.5 থেকে 6 কোটি টাকা, সেই টাকাটাই দেখো একটা কমার্শিয়াল ছবিতে লাগছে দেবতার। খাদানের কথা বলছি, সেই টাকাটাই লাগছে। তো দেবদা এইভাবে মানে কি বলবো, স্কিম করে বা এইভাবে অ্যাকচুয়ালিতে বুদ্ধি করে কম্বিনেশন করে করে এগোচ্ছেন। তো যে কারণে এক তো অনেকগুলো জিনিস আছে, ওনাকে দেখতে একঘেয়ে বোর লাগছে না আমাদের। মানে আমরা যদি রোজ একটা ধরো খাদান দেখলাম, খাদান 2 দেখলাম, খাদান 3 দেখলাম, খাদান 4 দেখলাম, এই যদি দেখে যেতাম তাহলে মুশকিল হতো। আমরা খাদান দেখছি যেরকম, তারপর একটা প্রজাপতিও দেখছি, আমরা একটা প্রজাপতি দেখছি যেরকম, তারপর একটা বাইক অ্যাম্বুলেন্স দাদাও দেখছি, তারপরে ওই বলে না যে সাবার কা ফল মিঠা হতে হয় অত তাগড়া মিঠা হতে হয়, তখন গিয়ে আমরা পাচ্ছি হচ্ছে একটা দেশু 7। তো এইগুলো হচ্ছে মজার ব্যাপার। এবার ভাবো যে দেশু 7 ছবিটাও কীরকম আরওআই এ খেলে দেবে, কারণ এই ছবিটার বাজেট কত হবে? 6 কোটি টাকা, খুব বেশি হলে। আমরা তো হিসাব করে সেরকমই পাচ্ছি, 5 থেকে 6 কোটি টাকার ভিতরেই থাকবে এই ছবির বাজেট। এবার সেটাও যদি হয়, তাহলে সেই ছবিটার মানে বক্স অফিস থেকে তো মিনিমাম দেবশুভশ্রী জুটির ছবি, মানে কিছু লাগবে না 10 কোটি টাকা কামিয়ে নেবে 1 সপ্তাহের ভিতরে বা 2 সপ্তাহের ভিতরে। তো 10 কোটি টাকা কামিয়ে নিলে মানে 50% প্রডিউসার শেয়ার হলে 5 কোটি টাকা। তো বক্স অফিস থেকে তো এটার রিটার্ন উঠেই গেলো, এবং যেহেতু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি, তাই স্যাটেলাইট ওটিটিও বিক্রি হয়ে যাবে আরামসে। মিউজিক রাইটস কেনা আছে যদিও, যাই হোক সেটার জন্য একটা কিছু টাকা এক্স অ্যামাউন্ট দেবে। সব কিছু মিলিয়ে ছোটো প্রফিটেরই,
মানে এই ছবিটাও প্রফিটেড, ওই ছবিটাও প্রফিটেড, এই ছবিটাও প্রফিটেড, তিনটে ছবি প্রফিটেড। আবার পাবলিকের কাছেও একঘেয়ে লাগছে না, পাবলিকের কাছে ইমেজটাও খুব ভালো থাকছে যে দেব তো শুধু কমার্শিয়াল ছবি করে না, দেব তো সব ধরনের ছবি করে। আবার কমার্শিয়াল ছবিকেও বাঁচিয়ে রাখা হলো, আমার পুরোনো অডিয়েন্সকেও বাঁচিয়ে রাখা হলো। তো বুঝতে পারছো যে মাস্টার স্ট্রোকটা, মাস্টার মাইন্ডটা কী লেভেলে, এবং এই পালমিনেশন কম্বিনেশন কিন্তু আমার মনে হয় নেক্সট 3-4 ইয়ার্স তো চলবে। আর দেবদা হয়তো এটাকে ব্রেক করতেও চান না বা করবেনও না হয়তো। আর এতে কি হচ্ছে, দেবদা একটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড, মারাত্মক ক্রিটিক্যালি অ্যাক্লেম ছবি পাচ্ছেন। দ্বিতীয়ত একটা ছবি পাচ্ছেন যেটা ফ্যামিলি অডিয়েন্সকে প্রচণ্ড খুশি করে দিচ্ছে, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হোক আর না হোক কিছু যায় আসে না, বক্স অফিস হচ্ছে এবং তাতে বিশাল বিশেষ বিনিয়োগ করতে হচ্ছে না। এবং একটা ছবি পাচ্ছেন যে ছবিটা ফুল অন মাস, ঠিক আছে। তো এই দুটো মানে এই তিনটে বিষয় কিন্তু ব্যাপকভাবে ঘটছে। দেবের যে আরবান দর্শক তারাও থাকছে, দেবের যে ফ্যামিলি অডিয়েন্স মা কাকিমা তারাও থাকছে, আর দেবের যারা মাস অডিয়েন্স অ্যাজ লাইক আমরা, মানে একদম ইয়াং জেনারেশন, তারাও থাকছে। তো ইটস মানে আমি ভাবলাম যে ওনার একটু বিজনেস স্টাইলটাকে নিয়ে একটু কথা বলি বা একটু স্ট্র্যাটেজিগুলোকে নিয়ে কথা বলি, মানে এগুলো নিয়ে তো কথা হয় না। তাই আমার মনে হলো যে ইটস আ মাস্টার মাইন্ড, মাস্টার গেম অ্যাকচুয়ালিতে দেব বলেই বোধহয় সম্ভব এতটা লং ফরম্যাটে ভাবা। এবং আমার বিশ্বাস সময় তো বদলায়, বুম্বাদা বলছে প্রত্যেক 5 বছর অন্তর ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি দেখে নিও দেবদাই সবার আগে চেঞ্জ হয়ে যাবেন। মানে দেবদা এটা করতে পারেন খুব সহজে, এই যে ওই জিটার করা বা ওই এক একটা করে রেগুলেশন বাড়িয়ে দেওয়া ফ্যানের, এবং যে সময় ফ্যানটার অপ্রয়োজন হয়েছে নিজেকে আপগ্রেড করে নেওয়া, নাহলে ফোনটা, সবুজ একটা খুব সুন্দর কথা বলে না, যে ফোনটাকে আপগ্রেড করে নেওয়া বা ফোনটাকে কী বলবো মানে সফটওয়্যার আপডেট করে নেওয়া, নাহলে আবার তুমি হারিয়ে যাবে। তো সেই জিনিসটা দেব খুব যত্ন করে। তোমরা দেখো যখন 2016 সাল চলছে তখন লাভ এক্সপ্রেসের মতন ছবি করছেন দেব, সেখানে দাঁড়িয়ে তার পাশাপাশি তিনি চ্যাম্পের মতন ছবি নিয়ে ভাবনা চিন্তা করছেন। সেই সময় কে ভেবেছিল যে একটা ওয়েভ আসবে যেখানে কমার্শিয়াল ছবি চলবেই না, রিমেক তো আরোই চলবে না, ভেবেছিল কেউ? তারপরে তো এসভিএফ অনেকগুলো ছবি কমার্শিয়াল করে গেছে, ওয়ার্ক করেনি, কিন্তু দেবের চ্যাম্প কিন্তু ওয়ার্ক করেছে। তো এইটাই হচ্ছে মানুষটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, এবং অনেস্টলি করে যেটা করে, ভালোবেসে করে যেটা করে, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, বাদ দাও। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আশা করি এই আলোচনাটা ভালো লাগলো, স্পেশালি দেবিয়ান্সদের তো গ্যারান্টি ভালো লাগবে। তোমাদের আর কি মতামত জানিও। বাই বাই।